আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উর্দু। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বাংলাদেশ সহ 15টি দেশের জন্য আজ থেকে কর্মী যাওয়া বন্ধ করেছে মালয়েশিয়া। ভিসা পেয়েও টিকিট সহ নানা জটিলতায় আটকা পড়েছেন 30,000-এর বেশি কর্মী। এমপি আনার হত্যাকাণ্ড তদন্তে নেপাল গেলেন গোয়েন্দাদের একটি দল। মূল পরিকল্পনাকারী শাহিনের সহকারী সিয়াম নেপালে আটকের বিষয়ে ক্রস চেক করা হবে। কয়েকদিনের টানা বৃষ্টিতে সুনামগঞ্জে আগাম বন্যার আশঙ্কা। সুরমা কুশিয়ারা নদী সহ জেলার 135 হাওরের পানি বৃদ্ধি। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত ভোলা সহ মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলা 7 দিনেও ফিরতে পারেনি স্বাভাবিক অবস্থায়। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন। 12 থেকে 59 মাস বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং মৃত্যু ঝুঁকি কমাতে এই উদ্যোগ, বললেন স্বাস্থ্যমন্ত্রী। শুনছিলেন শিরোনাম। বাংলাদেশ সহ 15টি দেশের জন্য আজ থেকে কর্মী যাওয়া বন্ধ করেছে মালয়েশিয়া। দেশটির এমন সিদ্ধান্তে ভিসা পেয়েও বিমানের টিকিট সহ নানা জটিলতায় আটকা পড়েন 30,000-এর বেশি কর্মী। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখনও অপেক্ষমান রয়েছে মালয়েশিয়াগামী কর্মীরা। অনেক এজেন্সি ইতোমধ্যেই লাপাত্তা, মানুষগুলোর লাখ লাখ টাকা হাতিয়ে। সব হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর শেষ দিন ছিল শুক্রবার। এদিন রাত 11টায় সর্বশেষ ফ্লাইট ছেড়ে যায়। সব মিলে 12টি ফ্লাইটে প্রায় 2,000 কর্মী কলিং ভিসায় মালয়েশিয়া গেছেন। তবে মধ্যরাত থেকে আজও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছেন শত শত মানুষ, যাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। এসব ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা অধিকাংশই দালাল ধরে এজেন্সির কাছে এসেছিলেন। ওনারা বলছে আমাদের এখানে কাজ সব কমপ্লিট, ওনাদের কন্ট্রাক্ট পেপার থেকে সরকারি ভিসা সবকিছু দিয়ে দিচ্ছে, বাংলাদেশে অফিস থেকে যে টিকিটটা কেটে দিবে এটা কেটে দিচ্ছে না। ফোন দিয়ে কত 10 মিনিটের মধ্যে আসতেছি আমরা, 10 মিনিট আর হচ্ছে না, এই তো বসে আছি এখনো। তবে এসব অপেক্ষমান ব্যক্তিদের বেশিরভাগই টিকিট পাননি। তাদের শুধু ভিসা ধরিয়ে দিয়েছে দালাল ও এজেন্সির মালিকরা। তাদের কাউকে বলা হয়েছে মালয়েশিয়া থেকে টিকিট করে তাদের বাংলাদেশ থেকে পাঠানো হবে। অনেক এজেন্সি ইতোমধ্যে লাপাত্তা, মানুষগুলোর লাখ লাখ টাকা হাতিয়ে সব হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। আমার কিছু বলেন, আমি তো একসাথে 2 টিকিট কাটা আসছি। আমগরে খালি বলতাছে তোমরা এয়ারপোর্ট থাকো, তোমরা আসতেছে লোক আসতেছে টিকিট দিতেছে, কিন্তু আমগো টিকিট দিতেছে না। আমাদের ওই দিন টিকিট দিইনি, পরে বলেছে আপনার 25 তারিখে দেবে, আমাদের তাও দিইনি, পরবর্তীতে আমাদের বাইরে চলে যেতে বলেছে। এদিকে শুক্রবার রাতে পরিস্থিতি পর্যবেক্ষণে কুয়ালালামপুর বিমানবন্দর পরিদর্শন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান। এ সময় তিনি জানান, ভিসা ইস্যুতে হওয়া শ্রমিকদের জটিলতা নিরসনের চেষ্টা চলছে। ভিসা পেয়েও যারা মালয়েশিয়া আসতে পারছেন না, তাদের দ্রুত নেয়ার ব্যাপারে চেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের কর্মীরা যারা এসেছেন এবং আজকের যারা আসবেন, তারা যেন কর্মক্ষেত্রে কাজের নিশ্চয়তা পান এবং তাদের যে প্রাপ্য সুবিধা দিচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া। দেশটিতে বর্তমানে প্রায় 15 লাখ বাংলাদেশি কর্মী আছেন। আজ থেকে মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ হওয়ায় প্রায় 30 লাখ অভিবাসন প্রত্যাশী বাংলাদেশি অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে বিমানবন্দরে মালয়েশিয়াগামীদের ভোগান্তির কথা জানাতে যোগ দিচ্ছেন উত্তরা প্রতিনিধি শাহজালাল জুয়েল। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যে যাত্রীরা যাচ্ছেন, 31শে মে কিন্তু বাংলাদেশ থেকে সর্বশেষ যাত্রীরা যেতে পারবে বলে নির্ধারণ করে দিয়েছেন মালয়েশিয়ান সরকার। তারই ধারাবাহিকতা কিন্তু গত 3 দিন যাবৎ বাংলাদেশের যে বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, সেখানে কিন্তু অনেক যাত্রীরা এসে ভিড় করছেন। এর মধ্যে যাত্রীদের ভিসা সম্পূর্ণ হলেও কিন্তু তারা টিকিট পাচ্ছেন না এবং তাদেরকে যারা ট্রাভেল এজেন্সি রয়েছে এবং তাদের যে দালাল চক্র রয়েছে, তারা কিন্তু প্রতিনিয়ত সকাল থেকে দুপুর থেকে রাত কিন্তু তাদেরকে ঘোরাচ্ছে এবং এই বিমানবন্দরে এসে কিন্তু তারা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছে না বলে অভিযোগ রয়েছে। কারণ তারা বিমানবন্দরেই থাকার জন্য নির্দেশনা দিচ্ছেন, কিন্তু বিমানবন্দরে পর্যাপ্ত পরিমাণ থাকা খাওয়ার সুব্যবস্থা নাই। তারা রাস্তাঘাটে বসে শুয়ে কিন্তু দিন পার করছেন। আপনাদের দেখাতে চাই, এখনো কিন্তু এই যাত্রীরা এখানে কিন্তু ভিড় করছেন এবং যাত্রীদের সাথে কথা হয়েছে। তাদের অনেকের ফ্লাইট কিন্তু তারা বলছেন, কেউ বলছেন বিকালে, কেউ বলছেন
রাতে এভাবে কিন্তু যাত্রীরা এখানে সারাদিন পরিশ্রম করছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশে মালয়েশিয়া নিযুক্ত যে হাই কমিশনার রয়েছে, সেই হাই কমিশনার তিনি কিন্তু বলেছেন যে যেভাবে হোক বাংলাদেশ থেকে যে যাত্রীরা ইতিমধ্যে মালয়েশিয়ার ভিসা পেয়েছে তাদের কিন্তু নেয়ার বিষয়ে কিন্তু তৎপর রয়েছে সরকার, এবং যেভাবে হোক তাদেরকে কিন্তু মালয়েশিয়া যাওয়ার ব্যাপারে আপ্রাণ চেষ্টা করবেন। এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে মালয়েশিয়ার যে যাত্রীরা মালয়েশিয়া যাবে তাদের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। জুয়েল, আপনাকে ধন্যবাদ। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্ত করতে সকালে নেপাল গিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। সকাল 10টার দিকে ডিবি প্রধান হারুনুর রশিদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বলেন, এমপি আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শাহিনের সহকারী সিয়াম নেপালে আটক হয়েছেন বলে তথ্য আছে, যা ক্রস চেক করা হবে। ইলিয়াস কমলের রিপোর্ট। এমপি আনার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে এবার ডিবি ও এনসিবির একজন সহ 4 জনের একটি দল নেপাল গেলেন। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 2 গেটে গণমাধ্যমকে মহানগর গোয়েন্দা প্রধান জানান, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শাহিনের সহকারী সিয়াম নেপালে আটক হয়েছেন বলে শুনেছেন তারা। স্পেশালি এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে জড়িত আসামিরা যে কাঠমান্ডু রোড দেওয়া সে তথ্যটা আমাদের রয়েছে, এবং আমরা কলকাতা পার্টে এবং ঢাকার পার্টে আসামিদের সাথে কথা বলে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সবকিছু মিলে এটা ক্রস এক্সামিন করার জন্য মূলত আমরা হত্যাকাণ্ডে জড়িত গুরুত্বপূর্ণ আসামিদের মধ্যে অনেকে নেপালে রয়েছে বলে ধারণা করছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই লক্ষ্যে ইন্টারপোলকে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে এবং কাঠমান্ডু পুলিশের সঙ্গে তথ্য আদান প্রদান চলছে বলেও জানান তিনি। আমরা ইন্টারপোলের মাধ্যমে আমরা কাঠমান্ডু পুলিশকে জানিয়েছি যে এই এলাকায় এখানে সিয়াম সহ বেশ কয়েকজন আসামি তারা কেউ চলে গেছে, কেউ আছে। এই বিষয়গুলি তাদেরকে আমরা অবহিত করেছি, এবং তারা যদি থাকে তাদেরকে যেন তারা গ্রেপ্তার করে, এটা আমরা তাদেরকে অনুরোধ করেছি। এবং তারই ধারাবাহিকতায় আমরা সেখানে আমাদের মামলাটার তদন্তের অগ্রগতি করার জন্যই মূলত আমরা আসামিরা যে জায়গায় ছিল বা যে জায়গায় কার সাথে সম্পর্কে কথা বলতে যাচ্ছি। গত 12 মে চিকিৎসার জন্য কলকাতা যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। গণমাধ্যমের খবর অনুযায়ী 13 মে তিনি খুন হন। 22 মে কলকাতার নিউ টাউনের একটি অ্যাপার্টমেন্টে হত্যার আলামত পাওয়া যায়। এই ঘটনায় ভারতের কলকাতায় তদন্তের পর এবার 4 সদস্যের ডিবির একটি টিম নেপালের উদ্দেশ্যে রওনা দেয়। ইলিয়াস কমল, মাই টিভি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের সাথে প্রতারণা করছে সরকার। তিনি বলেন, সরকার লুটের সাম্রাজ্য তৈরি করেছে। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তি লড়াই, এবং এই গণতান্ত্রিক শক্তি লড়াই করতে গিয়ে আমরা ইতিমধ্যেই গত কয়েক বছরে আমাদের দলের প্রায় হাজার হাজার নেতাকর্মী প্রাণ দিয়েছে। আমাদের এই 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমরা জেলে যাচ্ছি, কারাগারে যাচ্ছি। হ্যাঁ, সাফল্য আসছে না, সাফল্য একদিনে আসে না। কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। এ সময় সুরমা, কুশিয়ারা, জাদুকাটা, বৌলাই, পাটলাই ও জেলার 135টি হাওরের সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা জারি রাখা হয়েছে এবং প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলো। প্রতিনিধি আবু হানিফের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। বন্যায় ভাসছে সিলেটের 5 উপজেলা। একই সময়ে কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, জাদুকাটা, বৌলাই, পাটলাই নদী সহ জেলার 135টি হাওরে পানি বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত 24 ঘন্টায় ভারতের চেরাপুঞ্জিতে 193 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শহরের ঘোষগ্রস্ত সুরমা নদীর পানি বিপদসীমার 55 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী 24 ঘন্টায় পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পরিস্থিতিতে আগাম বন্যার আশঙ্কা করছে স্থানীয়রা। আমরা সুনামগঞ্জের মানুষে বাঁচাইবার একটু উদ্যোগ নেন। আমরা ওনারে মুরমুনি আমরা ঘর বাড়ি ওখানে ঠিক করতে পারছি না। আমরা বাঁচাই, সরকার আমরা সাহায্য না দেয় আমরা চলবো কিনা, খুব অসুবিধা আছে। আমরা
বন্যার আশঙ্কায় জেলার সবকটি হাওরের ফসল রক্ষা বাঁধ কেটে দেওয়া হয়েছে। একই সঙ্গে খুলে দেওয়া হয়েছে স্লুইস গেটগুলো। ফ্লাড ফোরকাস্টিং অ্যান্ড ওয়ার্নিং সেন্টারের তথ্য অনুযায়ী মানে আগামী 24 ঘন্টায় পানি মাঝারি আকারের স্বল্প থেকে মাঝারি আকারের বন্যার সৃষ্টি হতে পারে, তবে পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় বন্যার পানি হ্রাস পেতে পারে। পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের মাধ্যমে সতর্কতা জারি করা হয়েছে জানিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে বিপুল পরিমাণ খাদ্য সহায়তা মজুদের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলো। 12টা উপজেলার সকল ইউনো উপজেলা চেয়ারম্যানদের সাথে একটা জুম মিটিং হয়েছে এবং আমরা এখানে প্রস্তুতি আছে, যে কোনো বন্যা মোকাবেলার জন্য আমাদের সর্বোচ্চ প্রস্তুতি আছে। ইলিয়াস কমল, মাই টিভি। পাহাড়ি ঢলে সিলেটের গ্রামাঞ্চল প্লাবিত হবার পর এবার প্লাবিত হয়েছে নগরীর কোথাও কোথাও। সিলেটের বন্যা পরিস্থিতির সে খবর জানাতে যোগ দিচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, সিলেটের বন্যা পরিস্থিতির এখন কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, পাহাড়ি ঢল এবং অবিরত বৃষ্টির কারণে সিলেটের সীমান্তবর্তী যে উপজেলাগুলো প্লাবিত হয়েছিল সেখান থেকে পানি কিন্তু কমতে শুরু করেছে। আমরা অবস্থান করছি সিলেটের সুরমা নদীর পাড়ে। আমি যদি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, আসলে সিলেটের বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে এবং গত 24 ঘন্টায় সিলেটের নদ নদীগুলোর পানি কিছুটা কমেছে। ডল তামায় সীমান্তবর্তী উপজেলাগুলোতেও বন্যার পানি কমতে শুরু করেছে, তবে গ্রামাঞ্চলের পানি কমলেও সিলেট নগরীতে কিন্তু পানি বাড়ছে। ডলের পানি সীমান্তবর্তী উপজেলা থেকে নগরের দিকে আসায় নগরের পানি বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আজ শনিবার সকাল পর্যন্ত নগরের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং নগরে অন্তত 15টি এলাকায় ঢুকে পড়েছে পানি। তবে বন্যা মোকাবেলায় কিন্তু পূর্ব প্রস্তুতি হিসাবে সকল প্রস্তুতি গ্রহণ করেছে সিলেট সিটি কর্পোরেশন। ইতিমধ্যেই সিসিকের সকল কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। তাদের পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেছে সিসিক। গতকাল রাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার বন্যা কবলিত এলাকায় কাউন্সিলরদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, 2022 সালের যে ভয়াবহ চিত্র সিলেটবাসী দেখেছে, সেই চিত্রে যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই কারণে কিন্তু প্রথম থেকেই জেলা প্রশাসন এবং সিলেট সিটি কর্পোরেশন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আসলে এই ছিল সিলেট থেকে পানি বৃদ্ধি এবং বন্যার সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। মৃণাল, আপনাকে ধন্যবাদ। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের 19 জেলা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলা, মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায়। জেলাগুলোতে বিভিন্ন জনপদে ধ্বংসযোগ্য চিহ্ন পড়ে আছে রিমালের। কয়েক হাজার ঘরবাড়িতে বিধ্বস্ত হওয়ায় অসংখ্য পরিবার মানবেতর জীবনযাপন করছে। ঘূর্ণিঝড় রিমালের 7 দিনেও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি তারা। প্রতিনিধি আরিফ হোসেন লিটন ও জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামিম। দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার উপর দিয়ে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব চলে দীর্ঘ সময়। এতে বিশেষ করে মেঘনা ও তেঁতুলিয়া নদীর এলাকায় বসবাসকারী পরিবারগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোলা সদর সহ বুরহানুদ্দিন উপজেলায় বেশিরভাগ অঞ্চলেই বাধ্য হয়ে খোলা আকাশের নিচে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন অনেকেই। জ্বরের দিন আসুকন্যান শহর হত্যা সব বাসাইয়ে লয়ে গেছে। একদম চাইয়েছি কিন্তু ইয়ার কি খাই আমার সুলাফা সালফাত ঘরের সংসারে বিনতাতে কোনো কিছুই নাই। আমাগো ঘরের যত মাল সামানা যা কিছু আছিল আমরা কিছু রাখতে পারিনি। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোই ত্রাণ সামগ্রী বিতরণ সহ তাদের পুনর্বাসনের জন্য সরকারের পাশাপাশি কাজ করছেন স্থানীয় প্রশাসন। আমাদের প্রিয় দত্ত ফলামত রয়েছেন, আমাদের প্রিয়রিটি জনতা শেখ হাসিনা রয়েছেন। সরকারের তরফ থেকে তাদেরকে নিবন্ধে সাহায্য সহযোগিতা করা হচ্ছে। এখন পর্যন্ত 375 মেট্রিক টন চাল আমরা এই 7টি উপজেলায় দিয়েছি এবং গোখাদ্য, শিশু খাদ্য সহ নগদ ক্যাশ প্রায় 18 লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেছি। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দীর্ঘ ভারী বর্ষণে পানির নিচে তলিয়ে গেছে কাঁচামরিচ, শাকসবজির ক্ষেত। এই ক্ষতি পুষিয়ে উঠতে পারে সেজন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন প্রান্তিক কৃষকরা। 24 ঘন্টার ভিতর পানি যদি না সারে তাহলে আমরা শেষ হয়ে যাবে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় এসে আমাদের মরিচা 1 হইতে 1.5 ফিট পানি তলিয়ে যায়। ঘূর্ণিঝড়ে আমার পানের বর মাটির সাথে মিশে গেছে। কৃষকদের ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছে উপজেলা কৃষি দপ্তর। আমরা এই ক্ষতি নিরূপণ করছি। ক্ষতি নিরূপণ করে আমরা সরকারের কাছে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি লিখব। আশা করি কৃষক তার ক্ষতিপূরণ পাবেন বলে আমরা মনে করছি। ক্ষতিগ্রস্তদের ক্ষতির পরিমাণ চিহ্নিত করে সরকারি প্রণোদনার আওতায় নিয়ে আনার দাবি সচেতন মহলের। এস এম হামিম, মাই টিভি। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেছেন, শিশুদের বিনামূল্যে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো শুরু করেন বঙ্গবন্ধু।
তিনি প্রথম অনুধাবন করেছিলেন শিশুদের রাতকানা সহ নানা স্বাস্থ্য ঝুঁকির অভিশাপ থেকে মুক্তি পেতে ভিটামিন খাওয়ানো ছাড়া উপায় নেই। মহাখালীর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসমে শিশুদের মুখে ক্যাপসুল তুলে দিয়ে জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইনের উদ্বোধন শেষে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় 12 থেকে 59 মাস বয়সী শিশুদের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং মৃত্যু ঝুঁকি কমাতে নিকটবর্তী সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন A+ খাওয়ানোর অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী। আমি মনে করি আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে অনুরোধ করব, প্রত্যেকেই বাবা মা যারা আছেন তাদের বাচ্চাদেরকে নিকটবর্তী থানা, হেলথ কমপ্লেক্স, উপজেলা কিংবা কমিউনিটি ক্লিনিকে আপনারা নিয়ে যান, স্বাস্থ্যসম্মতভাবে ভিটামিন খাওয়ান, তাহলে এই অভিশাপ থেকে আমাদের বাচ্চারা মুক্ত পাবে। আসন্ন এইচএসসি পরীক্ষা 1 মাস পিছিয়ে দেওয়া হয়েছে বলে একটি বিজ্ঞপ্তি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এটিকে ভুয়া আখ্যায়িত করে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। সকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের জরুরি বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজ্ঞপ্তিটি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখা কর্তৃক ইস্যু করা নয়। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচি অনুসারে আগামী 30 জুন থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়। শুরু হলো মোংলা থেকে বেনাপোল নতুন রুটে ট্রেন চলাচল। সকাল 9:15টায় বেনাপোল থেকে যাত্রী নিয়ে মোংলা কমিউটার ট্রেন ছুটেছে মোংলার পথে। নতুন এই রুটে বেনাপোল থেকে খুলনা হয়ে রূপসা রেল সেতুর উপর দিয়ে মোংলায় যাবে ট্রেনটি। এর মধ্য দিয়ে নতুন রেলপথে যাত্রার দুয়ার খুলল। বেনাপোল রেল স্টেশনের মাস্টার সাইদুর রহমান জানান, বেতনা কমিউটার ট্রেনটির বগি ও ইঞ্জিন দিয়ে চলবে মোংলা কমিউটার ট্রেন। সকাল 9:15টায় বেনাপোল থেকে যাত্রী নিয়ে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যায় কমিউটার ট্রেনটি। ট্রেনটি খুলনার ফুলতলা, মোহাম্মদনগর হয়ে যাবে মোংলায়। মোংলা থেকে যাত্রী নিয়ে আবার খুলনা হয়ে বেনাপোলে ফিরবে। জানাচ্ছি, আজ থেকে আনুষ্ঠানিকভাবে মোংলা কমিউটার নামে বেনাপোল মোংলা, মোংলা বেনাপোলের মাঝে একটি ট্রেন চালু হয়েছে। যাত্রী সাধারণ স্বল্প খরচে স্বল্প সময়ে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। এই ব্যাপারে সমস্ত আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়েছে। নদী, খালে, মাছ ও বনে প্রাণীদের বিচরণ ও প্রজনন কার্যক্রমের সুরক্ষায় আজ থেকে আগামী 31 আগস্ট পর্যন্ত টানা 3 মাসের জন্য বন্ধ হলো সুন্দরবনের দুয়ার। এ সময় পর্যটক প্রবেশ, সাধারণ মানুষের চলাচল সহ সুন্দরবনের নদী, খালে মাছ ধরা নিষিদ্ধ থাকছে। বন বিভাগের তথ্য অনুযায়ী সুন্দরবনে মৎস্য সম্পদ রক্ষায় সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা পরিকল্পনার সুপারিশ অনুযায়ী 2019 সাল থেকে প্রতি বছরের 1 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত 2 মাস সুন্দরবনের সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ থাকত। 2021 সালে মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে এই নিষেধাজ্ঞা 1 মাস বৃদ্ধি করে 1 জুন থেকে করা হয়েছে। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশ সহ 15টি দেশের জন্য আজ থেকে কর্মী যাওয়া বন্ধ করেছে মালয়েশিয়া। ভিসা পেয়েও টিকিট সহ নানা জটিলতায় আটকা পড়েছেন 30,000-এর বেশি কর্মী। হত্যাকাণ্ড তদন্তে নেপাল গেলেন গোয়েন্দাদের একটি দল। মূল পরিকল্পনাকারী শাহিনের সহকারী সিয়াম। নেপালে আটকের বিষয়ে ক্রস চেক করা হবে। কয়েকদিনের টানা বৃষ্টিতে সুনামগঞ্জে আগাম বন্যার আশঙ্কা। সুরমা, কুশিয়ারা নদী সহ জেলার 135 হাওরের পানি বৃদ্ধি। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত ভোলা সহ মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলা 7 দিনেও ফিরতে পারেনি স্বাভাবিক অবস্থায়। জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন উদ্বোধন। 12 থেকে 59 মাস বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং মৃত্যু ঝুঁকি কমাতে এই উদ্যোগ, বললেন স্বাস্থ্যমন্ত্রী। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।